দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে বরাবরের মতো আমি মারিয়া শিমু আছি আপনাদের সাথে। খাওয়াটা আসলে আমাদের জন্য খুবই জরুরি, এটা আমরা জানি, এবং আরেকটা জিনিসও আমরা জানি এবং বলে থাকি, সুস্থ দেহ মানেই সুন্দর মন। এবং সেই সাথে আমরা যদি সুস্থ থাকি আমাদের সব কিছুই বেশ ভালোভাবেই চলে, এবং আসলে সুস্থতাটা কত জরুরি সেটা আমরা অসুস্থ হলেই বুঝতে পারি। এত কিছুর মধ্যে আসলে খাওয়া দাওয়া ঠিক রাখা, নিজেদেরকে ফিট রাখা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা আমরা এখন সবাই কম বেশি বুঝি, কিন্তু আমরা যখনই সুষম খাবার খুঁজতে যাই অথবা আমরা চাই আমরা নিজেদের জন্য একটি খাদ্য তালিকা তৈরি করব, তখন কি আসলে আমরা সবসময় পুষ্টিবিদদের পরামর্শ নেই, নাকি আমরা এই যে অনলাইন অথবা ইউটিউব অথবা ফেসবুকের সাহায্য নিই? আমরা ম্যাক্সিমাম সময়ই আসলে অনলাইন বেস জিনিসগুলোই ফলো করি, যেটা আসলে ঠিক না। আর তাই যেহেতু সামনে রমজান চলে এসেছে, রমজানের সময় আমরা অনেক কিছু নিয়ে অনেক কনসার্ন থাকি, ঠিক কিভাবে এই সময়টাতে সুস্থ থাকা যায়, যারা অনেক বেশি ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকেন, অনেক ধরনের ডিজিজ যাদের থাকেন, তারা কিভাবে আসলে এই সময় খাওয়াটা নেবে এবং কিভাবে এই সময়টাতে একটু হয়তো বা ওয়েট লস করা যায়, এটা নিয়েও আমরা কনসার্ন থাকি। আর তাই আপনাদের এই সকল সমস্যার সমাধান করবার জন্যে এবং এই রমজানে আসলে আমাদের ডায়েটটা কেমন হওয়া উচিত, এছাড়াও আরও যেসব ভুল ভ্রান্ত ধারণা আমাদের আছে সেগুলো দূর করবার জন্য আজ আমরা আমাদের মাঝে নিয়ে এসেছি পুষ্টিবিদকে। আমাদের মাঝে উপস্থিত আছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিমানি। কেমন আছেন আপু? খুব ভালো আছি। আজকে এখানে এসে তো আরো ভালো লাগছে আপনাকে দেখার পরে। আপনাকে দেখার পর আমারও বেশ ভালো লাগছে, কারণ এই ধরনের বিষয়গুলোতে মেয়েরা বেশি কনসার্ন থাকে। সো আমরা আশা করছি আজকে আমাদের দর্শকদের সাথে আমিও অনেক কিছু সলিউশন পেয়ে যাব। তার আগে আবার একটু দর্শকদের বলে নেই, দর্শক আপনারা যদি কথা বলতে চান আমাদের আজকের যিনি অতিথি রয়েছেন তার সঙ্গে, তাহলে এই যে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেখানে আপনারা ফোন দিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন। আপু, প্রথমেই আমি বলছিলাম যেহেতু যে রমজান একদম কাছে চলে এসেছে এবং এই রোজাতে আমাদের অনেক ধরনের প্ল্যান থাকে, আমরা চাই আমরা মজার মজার খাওয়া খাবো, আমরা একটা রমজান ভাইব আমাদের মাঝে আসবে, আবার অ্যাট দ্য সেম টাইম আমরা চিন্তা করি এই রোজায় যদি ওজন না কমাতে পারি তাহলে আর জীবনে কি হলো। সো প্রথমে একটু আপনার কাছে জানতে চাই যে পবিত্র রমজানের ডায়েট চার্টটা অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত, বা কোন কোন খাবারগুলো অ্যাবসলিউটলি আমাদের ডায়েট চার্টে থাকা উচিত? এই বিষয়টা আমি একটু অন্যভাবে বলি। যেমন হচ্ছে যে আমরা যখন নর্মাল দিনে চলি, নর্মালভাবে তো আমাদের একটা খাবারের প্যাটার্ন থাকে যে আমরা 3 বেলা মেইন মিল নিচ্ছি, স্ন্যাক্স নিচ্ছি, কিন্তু রমজানে দেখা যাচ্ছে আমাদের একটা দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয়। তো এক একটা মানুষের ডিমান্ড কিন্তু এক এক রকম। একটা পরিবারে একজন আছেন যে সে ওয়েট লস প্রোগ্রামে আছে, সে ওজনটা কমাতে চাচ্ছে, তার ডায়েট কিন্তু ভিন্ন হবে। সে যদি এখন মনে করে যে আমি একদম রমজান ভাইবে আগে ট্র্যাডিশনাল ফুড যে পেঁয়াজু বেগুনি খাবো, সেটা কিন্তু খেলে তার ওজন কমবে না। আবার যেমন ডায়াবেটিক পেশেন্ট থাকে পরিবারে, সারাদিন তো না খেয়ে আছে, একটা পেঁয়াজু বেগুনি খেলে কি হয়? ব্যাপারটা এরকম যে আপনি একটা পেঁয়াজুটা কোনো ইস্যু না, কিন্তু যদি ক্যালোরিটা সে যদি কাউন্ট করতে না পারে, দেখা যাচ্ছে একটা পেঁয়াজু খেলো, অন্য একটা কিছু জিলাপি খেয়ে ফেললো বা একটু হালিম খেয়ে ফেললো, এরকম তো অনেক টাইপের ফুড তো আসলে থাকে। বা হয়তো একদিনে ব্যাপার না, আপনি আরেকদিন একটা প্রোগ্রামে যাচ্ছেন, কোনো একটা রমজানে হয়তো ইফতার পার্টি আছে সেখানে যাচ্ছেন, এরকম টুকটাক করে যার পুরো ক্যালোরিগুলো ব্যালেন্স হচ্ছে না, তখন দেখা যাচ্ছে তার ওজনটা কমছে না, সে কিন্তু আপসেট হয়ে যাচ্ছে যে আমি তো ডায়েট করেছি তারপর ওজন কমছে না। আর যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য খুব কেয়ারফুল, কারণ এই সময় অনেকে আছেন যে ইনসুলিন নিচ্ছেন, মেডিসিন নিচ্ছেন। প্রথমত আমি সাজেস্ট করব যে তার যে ফিজিশিয়ান আছে তার সাথে একটু কনসাল্ট করে নেওয়া রমজানের আগে। আর ডায়েটের ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে, কেননা তাকে অনেক সময় না খেয়ে থাকতে হবে। যেই খাবারগুলো তাকে ধীরে ধীরে গ্লুকোজ প্রোভাইড করবে, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের জন্য আপনার সেহরিটা, মানে সেহরি কোনোভাবেই তার স্কিপ করা যাবে না, সেহরি মাস্ট তাকে করতে হবে। এবং সেহরি খাবারগুলো এমনভাবে নির্বাচন করতে হবে যেন সেখানে ফাইবার থাকে, মানে ফাইবারটা এবং তার একটা বেশ দেখা যাচ্ছে মডারেট যে প্রোটিনটা আমরা বলি, অনেক সময় ডায়াবেটিক পেশেন্ট দেখা যাচ্ছে প্রোটিন ঠিক মতো নিচ্ছে না। সো প্রোটিন এবং তার ফাইবার যদি তার সেহরিতে ভালো থাকে, তাহলে সে সারাদিন কিন্তু দেখা যাবে যে হাইপোগ্লাইসেমিক হওয়ার যে চান্স থাকছে সেটা কিন্তু হচ্ছে না, এবং মোটামুটি সে সুন্দরভাবে কিন্তু রোজা কমপ্লিট করতে পারছে। আর একটা ভয়ের বিষয় থাকে যে অনেক
খাবার যেমন ইফতারের সময় একটু খেয়াল রাখতে হবে ডায়াবেটিক পেশেন্টকে একই সাথে অনেক সুগারি টাইপের ফুড নেওয়ার দরকার নেই যে আপনি রোজা ছিলেন জন্য আপনাকে চিনি শরবত খেতে হবে, খেজুর খেতে হবে বা আবার কার্ব নিতে হবে, জুস খেতে হবে। এটাতে আমাদের ভুল ধারণা কি যে আসলে আমরা অনেক কার্ব নিয়ে নিচ্ছি। এই কার্বটা এত আসলে প্রয়োজন হয়। আপনি যে কোনো একটা কার্ব আপনার গেলেই বডিতে কিন্তু আপনার গ্লুকোজ প্রোভাইড হচ্ছে। সেক্ষেত্রে আমি বলি যে একটা আপনি খেজুর নিতে পারেন, আর পানি নর্মাল পানি নেওয়া যায়, কারণ খেজুরটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট হচ্ছে গ্লুকোজ প্রোভাইড করছে। আপনার সারা বলে থাকে যে হঠাৎ করে খেজুরটা একদম যদি খালি পেটে খাওয়া হয় তাহলে অনেক বেশি গ্লুকোজ স্পাইক করে এবং যেটা আসলে ওয়েট রিডিউস করতে আবার হয়তো বা না না এরকম কিছুই না, স্পাইকের কোনো বিষয় না। ধরুন আপনি যখন অনেক সময় না খেয়ে থাকছেন, আর খেজুরে কিন্তু নর্মালি আপনার ব্লটিং বা অ্যাসিডিটি এই ধরনের সমস্যাগুলো কম হয়ে থাকে, কারণ সুগারের পরিমাণটা একটু বেশি থাকে এখানে। সো এই কারণে আপনার এটা যে কেউই কিন্তু একদম এমটি স্টমাকেও খেতে পারেন। আর অনেক কিছু ফ্রুটস আছে যেগুলো এমটি স্টমাকে নিলে কিন্তু তার অ্যাসিডিটি হচ্ছে, কারণ ওখানে আপনার সাইট্রিক অ্যাসিড থাকছে বা ফাইবারের পরিমাণটা কম্পারেটিভলি বেশি থাকছে। সেক্ষেত্রে ওই ফ্রুটসগুলো আমরা বলি যে একদম খালি পেটে না নিয়ে কিছু একটা নিয়ে তারপরে নেওয়ার জন্য। তো সেমভাবে ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তারা একটা খেজুর খেতে পারেন, আর নর্মালি কোনো ধরনের সুগার না নিয়ে সে হয়তো চিরা দই নিতে পারে, টক দইটা রাখতে পারে, ফ্রুট সালাদ রাখতে পারেন, বা যদি কেউ ছোলা মুড়িও খেতে চায় কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যে সাথে সাথে আবার কলা খেয়ে ফেলা বা কোনো একটা মিষ্টি আইটেম বানিয়েছে, পুডিং বা সেমাই বা এই টাইপের অনেক কাস্টার্ডও কিন্তু বানানো হয় মজা করে ফ্যামিলিতে। সো এগুলো এত বেশি খাওয়ার দরকার নেই, জাস্ট আপনি ব্যালেন্স করে নেবেন যে একটা কার্বের অংশ, একটা প্রোটিন, একটা আপনার ফাইবার বা ফ্রুটস ভেজিটেবল থাকলো, এই আর কি। আর যারা অন্যান্যরা আছে স্বাভাবিক ওজনে আছে, কোনো ধরনের কোনো রোগ নেই, তারা নর্মাল ভাবে তাদের যে ক্যালোরি চাহিদা আছে সে মোটামুটি খেতে পারে। তবে একটু সাবধান হতে হবে, যেটা হয় কি যে অনেক ভাজা পোড়া খেয়ে ফেলে দেখা যায় প্রচুর অ্যাসিডিটি হচ্ছে, সে রোজা রাখতে পারছে না, তার মানে তার ডিহাইড্রেশন হচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার কি যে ভাজা পোড়া খাবার, অতিরিক্ত চা কফি মানে ক্যাফেইনটা আমাদের রোজার সময় কিন্তু আরো প্রবলেম করে, কারণ ওইটা আমাদের পানিটাকে বের করে দেয়, তখন বডি ডিহাইড্রেটেড হয়ে যায়। এটা কিন্তু রমজান মাসে আবার খারাপ। সো যারা ভালো আছে তারা আবার ইচ্ছা মতো কিন্তু খেলেও বিপদ আছে। সো এই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। ট্রু। ডিহাইড্রেশনের কথা যেহেতু বললেন, আমরা জানি যে আমাদের দেশের যে ওয়েদার হয়ে যায় এবং রোজাটা মোটামুটি একটু গরমের মধ্যেই পড়ে বা পড়েছে, সো যারা বাইরে যায় কাজ করে অথবা স্কুল গোয়িং বাচ্চারা আছে, এই সময়টাতে কিন্তু এই সমস্যাটাই বেশি হয়। দেখা যায় তারা রোজা রাখছে বা রাখতে চাইছে, বাট বাইরের টেম্পারেচার এবং সারাদিন না খেয়ে থাকার কারণে খুব বেশি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। সো সেহরি বা ইফতারে কি এমন কোনো কিছু আছে যেটা নিলে ডিহাইড্রেশনের পসিবিলিটিস অনেক কমে যায়? আমার মনে হয় যে দুটা জিনিস মেনটেন করতে হবে। অবশ্যই তার ইফতারের পর থেকে সেহরি যে টাইমটা আছে, এই টাইমের মধ্যে যেহেতু খাওয়ার টাইম, এক্সট্রা টাইম পাওয়া যাচ্ছে না, খুব শর্ট টাইম, তো মিডিলে সে হয়তো ফুডটাকে একটু লাইট করতে পারে। লাইট করে পানি বা লিকুইড টাইপের খাবারগুলো, স্যুপ হতে পারে, যে কোনো একদম কারি ভেজিটেবল হতে পারে, বা ফ্রুট জুস যেটাতে কোনো এক্সট্রা সুগার থাকবে না, বা নর্মাল পানি বা ডাবের পানি, এগুলো সে ইফতারের পর থেকে সেহরির আগ পর্যন্ত চাইলে তার রেগুলার যে নিড খেতে পারবে। কিন্তু ভাজা পোড়া যেটা একটু আগে বলেছি সেটা আবার রিপিট করছি, যে ইফতারে অনেক বেশি ভাজা পোড়া খেলো, আবার একটু পরপর চা কফি খেলো, তখন কিন্তু এই প্রবলেমটা বেড়ে যাবে, অনেক বেশি হয়ে যায়। এটা অ্যাভয়েড করতে হবে, বিশেষ করে রোজার মাসে। অবশ্যই আমরা আরো কথা বলবো এই পুষ্টি বিষয়ক বা খাদ্য বিষয়ক যে টপিকগুলো আছে সেগুলো আরো আসবে। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ লাইফ অ্যান্ড বিউটিতে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিমানি। তো রমজানের ডায়েট নিয়ে আমাদের মোটামুটি কথা বলা হয়ে গেছে। এছাড়াও আসলে এখন যেটা আমি বলছিলাম, খাওয়া দাওয়া, ফিটনেস, এগুলো নিয়ে আমরা এত বেশি কনসার্ন সময়ও দিতে চাই না, কষ্টও করতে চাই না। খুব ইজি সলিউশন আসলে আমরা সবাই খুঁজি, এবং যার ফলে দেখা যায় যে অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করি। তো প্রথম আসলে যে প্রবলেমগুলো ফেস করে থাকে মানুষ, সেটা হচ্ছে অ্যাবাউট সাপ্লিমেন্টস। এত চটকদার বিজ্ঞাপন থাকে এখন, স্পেশালি ফেসবুকে বা অনলাইনে, যেহেতু এখন অনেক সময় কাটানো হয়, সব কিছু মিলিয়ে দেখা যায় যে জাস্ট আমি মনে মনে ভাবলাম যে একটা ইজি ওয়ে যদি চলে আসতো আমার কাছে ওয়েট লস করার, কিভাবে যেন অনেকগুলো বিজ্ঞাপন চলে আসে যেখানে বলা হয় 10 দিনে ওজন কমানো, 15 দিনে ওজন কমানো, 20 দিনে ওজন কমানো, এবং অনেক ধরনের কফি, পাউডার, সাপ্লিমেন্টস, অনেক কিছু থাকে। আপনার কাছে একটু জানতে চাই যে মেডিকেল টার্মে কি অ্যাকচুয়ালি এগুলো কাজ করে কিনা, বা আসলে এগুলো অথেন্টিক কিনা? শুরুতে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে মানুষকে ভয় দেখিয়ে সবচেয়ে ভালো বিজনেস করা যায়। আচ্ছা। তো আমাদের প্রবলেমটা এখানে যে আমরা যখন যেটা নিয়ে ভয় পাই সেটার সলিউশন নিয়ে কিন্তু অনেক বেশি বিজনেস বা এটাকে অনেক ফেক কিছু চলে আসে।
তো এই যে অ্যাডগুলোর কথা আপনি বলেছেন, এগুলো মূলত আসলে কোনো স্পেশালিস্ট সাজেস্ট করেন না। এটা ধরেন এই ধরনের ওই প্রবলেমগুলো কি হয় যে হয়তো আপনিও ফেস করেছেন যে আপনার অ্যাপেটাইট লস করে দিচ্ছে বা বারবার ওয়াশরুমে যেতে হচ্ছে, কোনো না কোনোভাবে আসলে আপনাকে একটা ঘাটতি তৈরি করা হচ্ছে, ডেফিসিট করা হচ্ছে এবং আনহেলদি ওয়েতে, যেটা আপনার কোনো বডিতে নিউট্রিশনগুলো অ্যাবজর্ব হচ্ছে না, আপনার নিউট্রিশন ডেফিসিয়েন্সি হচ্ছে, যে কোনো ধরনের আপনি দেখা যাবে সাডেন আপনি সেন্সলেস হয়ে যেতে পারেন, অনেক প্রবলেম হতে পারে, প্রেশার ফল করতে পারে। সো এই প্রবলেমগুলো মাস্ট হবেই, কারো না কারো হয়তো হচ্ছে না, কারো না কারো কিন্তু হচ্ছে, কিন্তু সবগুলো তো আর কেউ হয়তো লজ্জায় বলছে না। কিন্তু যারা স্পেশালিস্ট তারা কিন্তু কখনো এই ধরনের সাপ্লিমেন্ট সাজেস্ট করে না। বেসিক্যালি তো আমি করিই না। মানে আমার কাছে মনে হয় কি যে যখন আমি পড়াশোনা করেছি, আমি জানি যে বিষয়টা কি ওজন কমানোর, তখন না আমার এই জিনিসগুলো খুব একটু মানে আনইজি ফিল হয় যে না, এগুলো আমার কাছে ভালো লাগে না। আর আপনি যেটা বলছিলেন যে আপু আসলে এটার মানে মেইন থিওরিটা কি, বা আসলে এটা কিভাবে সলিউশনটা আসে, মূলত আমাদের বডির ওজন কমেই হচ্ছে ক্যালোরি ঘাটতি করে। সেটা ধরেন আপনি সাপ্লিমেন্ট নিয়ে উইক হয়ে যাচ্ছেন, খেতে পারছেন না, রুচি হচ্ছে, বা কোনো ধরনের কোনো ইনজেকশন নিয়ে আপনাকে অ্যাপেটাইট লস করানো হচ্ছে, কোনো একটা আপনার মেডিসিনের মাধ্যমে আপনার দেখা যাচ্ছে অয়েলটাকে বের করে দেওয়া হচ্ছে যেটা আপনি কনজিউম করছেন, কোনো একটা মেডিসিন আপনার কার্বোহাইড্রেটটাকে লাইট করছে। সো এই যত কিছু আছে সব কিছুই কি করছে, আপনার খাবারে একটা ঘাটতি তৈরি করে দিচ্ছে, যে ঘাটতিটার কারণে কিন্তু আপনার বডি সুযোগ পাচ্ছে আপনার ইন্টারনাল স্টোরেজ গ্লাইকোজেন বা ফ্যাটটাকে বার্ন করার জন্য। তো যখন আপনি নিজে থেকে এটা করতে পারবেন যে আমার রেগুলার নিড, যদি এখন আমার যে ওজনটা আছে আমি কমাতে চাই, সেখানে আমার 1500 ক্যালোরি নিড, আমি কমাতে চাইলে আমাকে তাহলে একটু ক্যালোরি ঘাটতি করতে হবে। আমি সুস্থ মাথায় ব্যালেন্সড করে যদি এটা মেনটেন করতে পারি, আমার সাপ্লিমেন্টের দরকারই নেই। ইভেন আপনি ঘরে যেটা খাবার আছে ওই খাবারটা দিয়ে আপনি ওজন কমাতে পারেন, স্পেসিফিক কোনো খাবার আপনার প্রয়োজনই নেই সেক্ষেত্রে। এটাই হচ্ছে মেইন জিনিস। এর সাথে আরো যেমন কিছু কুসংস্কার অথবা খুব ট্রেন্ডে চলে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ডায়েট। আমরা তার মধ্যে অনেক বেশি, এর আগে অনেকবার কথা হয়েছে এটা নিয়ে, কেটো ডায়েট। এরপরে আমরা দেখেছি খুব বেশি হাইপড ইন্টারমিটেন্ট ফাস্টিং, এবং তারপরে আরো বিভিন্ন টাইপের ডায়েট আছে। অ্যাকচুয়ালি ওই যে আমি বললাম না যে হাতে ফোন থাকলে আসলে কত কিছু যে দেখা যায়, 1 মিল পার ডে বা ওয়াটার ফাস্টিং, এই ধরনের কিন্তু এখন হাজার হাজার ডায়েট আছে। সো অ্যাকচুয়ালি এই ডায়েটগুলো কি কার্যকর কিনা? ডায়েট মানেই তো আপনার আসলে পথ্য, এবং সেখানে একটা ওই যে বললাম ইন্টারমিটেন্ট ফাস্টিং করলেও সেখানে আপনার ক্যালোরি ডেফিসিট হচ্ছে। তবে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা আমি সাজেস্ট করি যে এটা শুরুতে না গিয়ে কেউ যদি আসলে ব্যালেন্স ডায়েটে ওয়েট লস করার পরে যখন দেখলো যে না তার আরেকটু ইমপ্রুভ করা দরকার, তখন হয়তো সে এটাতে যেতে পারে। এটার মানে একটা ইফেক্টিভ হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট টাইম গ্যাপ দিচ্ছেন, আপনি ফুডটা ইনটেক করছেন না। তো ইনটেক না করার কারণে আপনার ওই সময়টার মাধ্যমে যেটা হয় কি, আমরা রোজা রাখলে যেটা হয় যে আমাদের রোজাতে একটা নির্দিষ্ট সময় আমরা না খেয়ে থাকি, আমাদের বডি কিন্তু তখন ডিটক্সিফাই হচ্ছে, মানে আপনার খারাপ যে ইনগ্রেডিয়েন্টসগুলো বলি সেগুলো আমরা বের হয়ে যাচ্ছে, বা আমাদের বডিকে আমরা বলি রিফ্রেশ হচ্ছে, বা এটাকে ওই যে আমরা ছাকন পদ্ধতি বলে থাকি। সো এই জিনিসটা আপনি চাইলে করতে পারেন, কিন্তু মজার ব্যাপার কি ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ধরেন আপনার যে রুলসটা আছে যে আপনার একটা টাইম গ্যাপ রাখতে হবে, কিন্তু গ্যাপ রাখার পরে যে টাইমটা আপনি ফুড নিচ্ছেন সেই ফুডের ক্যালোরি যদি আবার বেড়ে যায়, তাহলে কিন্তু আসলে আলটিমেটলি রেজাল্ট আসছে না আপনার। তো সেখানেও আপনার ক্যালোরি ঘাটতি রাখতে হবে, ইচ্ছা মতো খাওয়া যাবে না। তো ইচ্ছা মতো খেলেও হয়তো বুঝে খেতে হবে যে আমার জন্য কতটুকু। অনেকে কমপ্লেন করে যে আমি তো 2 বেলা খাচ্ছি, আমার তারপর ওজন কমছে না, বা আমি হয়তো ব্রেকফাস্টই করছি না, ডিনার করছি না, আমার ওজন কমছে না। তার মেইন প্রবলেম হচ্ছে যে সে কোনো না কোনো ফুড তার ক্যালোরি ফিল আপ করে ফেলছে, বা হয়তো তার কোথাও বডি মেটাবলিজমে প্রবলেম হচ্ছে, হয়তো তার থাইরয়েডটা ট্রিগার করছে, বা ইন্টারনাল কোনো প্রবলেম, মেডিসিনের সাইড ইফেক্ট হতে পারে, সেগুলো আলাদা বিষয়। কিন্তু তার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে দেখা যাবে সে ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে যদি ক্যালোরি ঘাটতি থাকে তাহলে দেখা যাবে সুন্দরভাবে ওজন কমতে পারে। এবং এটা একেবারে খুব খারাপ বলবো না, চাইলে করা যায়, তবে অবশ্যই এটা ম্যান টু ম্যান ভ্যারি করে যে আসলে কার জন্য হেলদি। এখন আপনার ফিজিক্যাল কন্ডিশন একরকম, আমারটা একরকম, আরও যারা দেখছে আজকের প্রোগ্রাম তাদের প্রত্যেকেরই হয়তো ডিফারেন্ট। সো আমি কিন্তু সবাইকে গণহারে একই ডায়েট দিতে পারি না, প্রত্যেকটা মানুষেরই কিছু লিমিটেশন আছে, কিছু তার প্রবলেম আছে, সেইগুলো আমাকে জেনে তারপরে তার ডায়েট প্ল্যানটা তৈরি করতে হবে। এবং সেক্ষেত্রে আমার মনে হয় এই যে আমরা যে আরেকজনের ভিডিও দেখে বা যারা ভ্লগ করেন যে হ্যাঁ আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করছি, আমি এটা খাচ্ছি, সেগুলোই আবার দেখা যায় অনেকে অন্ধের মতো ফলো করে। এটা করা যাবে না।
মানে তার যে আসলে কন্ডিশন সেটা তো আমরা যারা ফলো করছি বা দেখছি তাদের তো কন্ডিশন সেম না। অনেকে আছে দেখা যাচ্ছে যে ভেতরে প্রবলেম আছে, সে ফলো করতে গিয়ে কোন একটা প্রবলেম বেড়ে গেল। এরকম অনেকেই আছে যে অ্যাপেল সাইডার ভিনেগার সে দেখেছে খেলে খুব ভালো, সে খেয়েছে, অনেক করে খেয়েছে, খাওয়ার পরে দেখা গেল সে তার কিডনি প্রবলেম হয়ে গেছে। এখন ব্যাপারটা এরকম যে সে জানতো না যে আসলে তার কিডনির যে ক্রিয়েটিনিন লেভেলটা বেশি ছিল, সে না জেনে খাওয়ার কারণে হাই পটাশিয়াম, তখন তার দেখা যাচ্ছে ওই মাত্রাটা আরো বেড়ে গেছে। তো এরকম অনেকেই আছে, আমরা জানি না যে আসলে আমাদের বডি কিরকম কন্ডিশনে আছে। প্রথমত জেনে নিতে হবে, একজন ডক্টরের কাছে বা পুষ্টিবিদের কাছে যাওয়া উচিত, তার ফিজিক্যাল কন্ডিশনটা তাকে আগে জানতে হবে যে আসলে তার বডি কি চাচ্ছে, কি নিড আছে, তারপর তাকে সেটা ফলো করতে হবে। মানে ইভেন ইফ ইউ ফলো ইন্টারমিটেন্ট ফাস্টিং, তারপরেও আপনাকে পুষ্টিবিদের কাছে যেতে হবে। ডেফিনেটলি গেলে ভালো। আর যদি কেউ করতে চায় তাহলে তার অবশ্যই তার নিজের সম্পর্কে আগে জেনে নিতে হবে যে সে আসলে এটার জন্য আসলে ক্যাপাবল কিনা, ফিট কিনা। আচ্ছা, এখন একটা সিক্রেট বিষয় জানতে চাই। আমার কাছে মনে হয় এটা বোধহয় ম্যাক্সিমাম পুষ্টিবিদরাই খুব হাইড করে। মেডিকেল টার্মে এমন কোনো বা মেডিকেল প্রেসক্রাইব এমন কোনো মেডিসিন আছে কিনা যেটাতে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি একটু ওজন কমানো সম্ভব? আচ্ছা, এইটা নাম বলতে হবে না, যেটা আপনি বলে দেন। মানে এইটা আমি কিন্তু শুরুতে অ্যানসার করেই দিয়েছি যে আসলে মেডিসিন আছে, মানে এরকম আমাদের দেশীয় কিছু ফার্মাসিউটিক্যালের মেডিসিন আছে যেগুলো আমি নাম বলবো না। সেগুলোর যেমন হচ্ছে কি যে আপনি খাবারটা কনজিউম করছেন, সেই খাবারের অয়েলটাকে বডিতে অ্যাবজর্ব করতে দিচ্ছে না। অ্যাবজর্ব না করা মানে হচ্ছে ওই ক্যালোরিটা আপনার বডিতে যাচ্ছে না, ওটাকে বের করে দিচ্ছে। আপনি খাচ্ছেন কিন্তু আপনার বডিতে যাচ্ছে না, মানে ব্যাপারটা এরকম আমি এনজয় করলাম কিন্তু আমার ক্যালোরিটা বের হয়ে গেল। ইচ্ছা মতন খেতে পারলাম না, আমার গায়ে লাগলো। তো এরকম হলো যে আপনি যখন দাওয়াতে যাচ্ছেন বা আমরা অনেক সময় থাকে না ফ্যামিলি গেট টুগেদার হয়, বিভিন্ন প্রোগ্রামে যায়, তো সেসব ক্ষেত্রে দেখা যায় আমরা পরিমিত খেলেও তো একটু অয়েলি ফুড হয় বা কিছু হয়, সেক্ষেত্রে তারা এগুলো ওই ক্ষেত্র বিশেষে নিতে পারেন বা ডক্টরের পরামর্শে বা পুষ্টিবিদের পরামর্শ অর্থ সার্টেন টাইম নিতে পারে, এটা তার জন্য বেনিফিট আছে। আবার কিছু মেডিসিন আছে যেগুলো হচ্ছে কার্বোহাইড্রেটকে লাইট করে, সেগুলো আসলে নেওয়া যেতে পারে। তবে কিছু মেডিসিন সাথে সাথে এখন কিছু ইনজেকশন বের হয়েছে, সিমাগ্লুটাইড, যেটা বিভিন্ন এখন ফার্মাসিউটিক্যাল কিন্তু বাজারে নিয়ে এসছে, যেটা ডক্টররা প্রেসক্রাইব করছে। তবে আমি বলবো যে এই ধরনের কোনো কিছু নিতে হলে অবশ্যই ডক্টরের পরামর্শে নেওয়া উচিত, কারণ এগুলো আসলে তার কন্ডিশন না জেনে নিলে দেখা গেল সে নিচ্ছে বা আমি হয়তো আজকে বললাম, সে নিল, তার একটা প্রবলেম হলো, সেই দায়ভার তো আমি নিব না। হ্যাঁ, সে যদি বলে যে আমি ওই অপুষ্টিবিদের কথা শুনে বা আমি ওনার কথা শুনে নিয়েছি, এই দায়ভার তো আসলে কেউ নিবে না। আগে আপনাকে যেতে হবে, আপনার কন্ডিশনটা তাকে বলতে হবে, তারপরে সে নিতে পারে। সো এগুলো যেগুলো আছে এগুলো অবশ্যই সে নিতে পারে, অ্যাভেল করতে পারে, তবে অবশ্যই জেনে। আমাদের সাথে একটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে আপনার যা জানার আছে সেই প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমি থেকে রহমান বলছিলাম। আমি আপু ভালো আছেন? জি জি ভালো আছি, আপনি ভালো? এই যে সুন্দর যে লাইফস্টাইল, এটা কি মরার পরে সাহেব কিনা কবরে যাওয়ার পরেও কি এটা ঠিক থাকবে? সরি, কোশ্চেনটা আসলে বুঝতে পারিনি। আমাদের একটু বোধহয় প্রবলেম হচ্ছিল, আমরা আমাদের কাছে প্রশ্নটা সঠিকভাবে আসেনি। আচ্ছা, তো আমরা কথা বলছিলাম বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টস অথবা মেডিকেশন নিয়ে। আচ্ছা, মহিলাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে আমরা যদি বলে থাকি, মেয়েদের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। আমরা এটা অনলাইনেও দেখি অথবা ডক্টরদের কাছ থেকে শুনি যে একটা এইজের পর মেয়েদের স্পেসিফিক কিছু ভাইটামিনস এর দরকার হয়, যেটা হয়তো বা ফুড থেকে আসে না অথবা আমরা ন্যাচারালি পাচ্ছি না। সো কোন কোন ভাইটামিনস গুলো বা মিনারেলস গুলো অ্যাকচুয়ালি মেয়েদের দরকার এবং সেক্ষেত্রে আসলে তারা কোথা থেকে এগুলো কনজিউম করবে? আচ্ছা, এইটা খুবই জরুরি, কারণ মেয়েদের কিন্তু একদম বলতে গেলে টিনেজ বা অ্যাডোলেসেন্ট যে সময়টা, অ্যাডোলেসেন্ট থেকে কিন্তু তাদের নিডগুলো ডিফারেন্ট হয়ে যায়। একটা বাচ্চা যেমন অ্যাডোলেসেন্টের আগ পর্যন্ত ছেলে মেয়ে বোথ আমরা দেখা যায় যে নর্মালি দিতে পারি, যখনই সে অ্যাডোলেসেন্সে যাচ্ছে তখন কিন্তু তার নিউট্রিশন মানে যে নিডগুলো সেগুলো ডিফারেন্ট হয়ে যাচ্ছে। কারণ তখন যার যে পিরিয়ড স্টার্ট হচ্ছে, তার যে আয়রন যে ডেফিসিয়েন্সি হচ্ছে সেটার জন্য, প্লাস এই 5 পার করে যাওয়ার পরে যখন আমরা 30 ক্রস করে যাচ্ছি, তখন কি হচ্ছে, একটা মেয়ে কিন্তু মা হচ্ছে, তার কিন্তু অনেকগুলো চেঞ্জ হচ্ছে, বডিতে পুষ্টির ঘাটতি হচ্ছে, সে হয়তো কাজের ব্যস্ততায় তার এভরিডে যে নিডগুলো থাকে আমাদের পুষ্টি, সেগুলো সে নিতে পারছে না বা হয়তো সে না জেনেই নিচ্ছে না। সেই কারণে তার ডেফিসিয়েন্সি হলে তার
স্পেসিফিক কিছু পুষ্টি আসলে আমি বলবো যে নেওয়া উচিত। যেমন হচ্ছে আয়রনটা মাস্ট তার ঠিক রাখা, তার ক্যালসিয়াম, ভিটামিন ডিটা খুব জরুরি, এটা সবার জন্য, স্পেসিফিক মেয়েদের জন্য বেশি জরুরি। কারণ মেয়েদের দেখা যাচ্ছে যে একটা বয়স পরে গিয়ে কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, নামাজ পড়তে পারছেন না, অনেক প্রবলেম হয় কিন্তু। তো সেসব ক্ষেত্রে ভিটামিন ডিটা ঠিক রাখাটা খুব জরুরি। পাশাপাশি তার ক্যালসিয়াম আমি যুক্ত একটু এর খাবার। মাঝে জানতে চাই যে ভিটামিন ডি এর লেভেলটা যদি আবার বডিতে একটু বেশি হয়ে যায়, অনেকে আছে যে হয়তো হাই লেভেলের প্রতিদিন নিচ্ছে যাদের ডিফিশিয়েন্সি, তাতে যখন ফিল আপ হয়ে যায় এবং যখন বেশি হয়ে যায় তখন কি অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হয় কিনা? আচ্ছা, এইটার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হয়তো সে মেডিসিন বা সাপ্লিমেন্ট নিচ্ছে, তার বেড়ে গেল, তো বেড়ে যাওয়ার পর কিন্তু ডক্টররা যখন দিচ্ছেন তখন কিন্তু বলে দেন যে এটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত। আর মজার ব্যাপার কি, ভিটামিন ডিটা আমাদের বডিতে স্টোর থাকে না, 15 ঘন্টা পরে এটা নাই হয়ে যায়। আচ্ছা, সো 15 ঘন্টা পরে প্রবলেম হচ্ছে না। তবে যদি কেউ ডক্টরের পরামর্শ ছাড়া নিজের মতো রেগুলার খেয়ে যাচ্ছে, তখন আবার বিপদ আছে। তখন যেটা হয় যে আপনার ভিটামিন ডিটা ক্যালসিয়াম অ্যাবজর্পশনে হেল্প করে থাকে, মানে এটা হেল্প করা মানে কি, এটা কাজ করে। সো যখন আপনার ভিটামিন ডি বেড়ে যাবে তখন ক্যালসিয়াম শোষণটাও বেড়ে যাচ্ছে। ক্যালসিয়াম শোষণটা বেড়ে গেলে তখন আপনার কিডনি স্টোন বা অন্যান্য প্রবলেমগুলো কিন্তু অ্যারাইজ করতে পারে। সো এই জন্য কোনো কিছুই আসলে বেশি ভালো না। অবশ্যই প্রতিটা সাপ্লিমেন্ট যেহেতু ফার্মাসি ফর্মে থাকে, এটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্তই দেয়া হয়, তার বেশি আসলে এটা কন্টিনিউ করা ঠিক না। অনেক ধন্যবাদ আপনাকে। এখন একটু জানতে চাই, সর্বশেষ প্রশ্ন, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। গ্লোয়িং ফেস পাওয়ার জন্য অথবা ভেতর থেকে সুন্দর থাকার জন্য আসলে কি কি ধরনের ফুড খাওয়া উচিত? এভরিডে আমি বলবো যে সবার আগে আমাকে ওই ভাজা পোড়া খাবারটাকে বন্ধ করতে হবে। যে এটা পারবে তার জন্য অনেকটা মানে বলবো স্টেপ আগিয়ে যাবে আর কি। তারপরে যেটা যে এভরিডে আপনি একটু হলুদ ফল, হলুদ যে সবজিগুলো আছে রঙিন কালারফুল, এগুলো আসলে ভিটামিন এ থাকে, বিটা ক্যারোটিন থাকে, আর হচ্ছে ওমেগা 3। ওমেগা 3টা আমাদের সামুদ্রিক মাছ থেকে আসছে, বাদাম থেকে আসছে, বা আপনি চিয়া সিড, ফ্ল্যাক্সিডে পাবেন। অথবা আমরা যেই ভিটামিন ডি এবং হচ্ছে ওমেগা 3 সম্পন্ন যেই ফুডগুলো থাকে সেগুলো কনজিউম করলে, আর ন্যাচারাল হচ্ছে ফ্রুটস আর ভেজিটেবলস, এগুলো এভরিডে আপনি বেশি করে খাবেন। এটা খেলে এবং এটার বেনিফিটটা আপনি সাথে সাথে পাবেন। আপনি 1 মান্থ জাস্ট এটা ফলো করেন, আপনি নিজেই এটা চেঞ্জ বুঝতে পারবেন যে না, আমার কিছু একটা চেঞ্জ। আমার অনেক পেশেন্ট এসে বলে যে আপু আপনার ডায়েটটা শুরু করার পর, আমার ডায়েটটা বেসিক্যালি হচ্ছে আমি তো হেলদি খাবারই দিচ্ছি। ঘুরে ফিরে একটাই থিওরি, যখন আমি হেলদি খাবার দিচ্ছি, সে হয়তো আগে আনহেলদি খেত, ওটা অফ হয়ে গেছে, হেলদি খাবারটা হয়তো 1 মান্থ খাওয়ার পরে সে নিজে এসে বলছে যে আমার স্কিনটা খুব ভালো হয়ে গেছে। তো এটা আসলেই যখনই আমরা কোনো ভালো কিছু প্র্যাকটিস করব, এটার কিছু না কিছু বেনিফিটস আমরা পাবোই, এটা অবশ্যই আমরা পাবো আর কি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যে খাবারটা খাই সেটা নিউট্রিশনটা অ্যাকচুয়ালি আমাদের বডিতে যাওয়ার জন্য আমাদের গাট হেলথটা ভালো থাকা কতখানি জরুরি? খুবই জরুরি। কারণ হচ্ছে গাট হেলথ যদি আপনার ভালো না থাকে তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, ডাইজেশন প্রবলেম হয়, কারণ ডাইজেশনটাই তো মেইন। আসলে যখন আপনি ফুডটা নিচ্ছেন, আপনার বডিতে যাচ্ছে, ফুড তো আপনার ভেতরে যাবে, ডাইজেস্ট হবে, তারপর অ্যাবজর্ব হবে। তো আপনার ডাইজেস্টই যদি না হতে পারে তখন তো আসলে অ্যাবজর্ব হচ্ছে না। অ্যাবজর্ব না হলে আপনার পুষ্টিটা বডিতে আসলে কোনো কাজই হচ্ছে না। এরকম অনেক খাবার আছে আপনি খেলেন কিন্তু আসলে কোনো কাজে আসলো না। তো সেই জন্য আমি বলবো গাট হেলথ খুবই ভালো। প্রোবায়োটিক, প্রিবায়োটিক এগুলো খুব ইম্পর্টেন্ট। এভরিডে আপনার ডায়েটে যদি আপনি প্রোবায়োটিক রিচ খাবারগুলো রাখতে পারেন, তার মধ্যে একটা খুব ভালো উৎস আমরা জানি যে টক দই বা দই, এই টাইপের খাবারগুলো যদি আমরা এভরিডে রাখি, টক দইয়ের আমরা যদি স্মুদি করি বা একটু সালাদের মধ্যে দিতে পারি বা নর্মালিও যদি খেতে পারি, তাহলে এটা আমাদের জন্য খুবই ভালো। গাট হেলথ ভালো থাকছে এবং আমাদের দেখা যাবে যে এটা তো অনেক ইনফেকশনটাও দূর করে ফেলে। বডিতে যদি কোনো ইনফেকশন থাকে সেটাও কিন্তু এটা হেল্প করে থাকে। অনেক ধন্যবাদ আপনাকে। চমৎকার কিছু ইনফরমেশন আমরা আজকে পেয়েছি, এবং যেহেতু পবিত্র রমজান আমাদের একদম সন্নিকটে চলে এসেছে, প্রথম দিকে আসলে যে আলোচনাটা আমাদের হয়েছে যে কি কি খাবার আমরা যদি একটু ইনক্লুডেড রাখি এবং কি খাবার যদি একটু আমরা পরিমিত পরিমাণে খাই, তাহলে আমাদের সুন্দর এবং সুস্থভাবে এই রমজানটা পার করে দেওয়া সম্ভব। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং সেই সাথে অনেক শুভকামনা রইল লাইফ অ্যান্ড বিউটি এবং এটিএন বাংলার পক্ষ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এটিএন বাংলাকে আমার পক্ষ থেকে খুবই কৃতজ্ঞতা যে আসলে এরকম সুন্দর একটি প্রোগ্রাম আমাকে ডাকার জন্য। ধন্যবাদ। দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে আবারও নতুন কিছু নিয়ে, নতুন অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়।